আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযানে ৩ ইসরায়েলি নিহত, আহত ৬। তবুও লাশ নেয়নি ইসরায়েল। ফিলিস্তিনি বন্দীদের বাসে ইসরায়েলের টিয়ারশেল নিক্ষেপ। গাজা নিয়ে আবারও ইসরায়েলকে তুলোধুনো করলেন স্পেনের প্রধানমন্ত্রী। নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা বাইডেনের। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইমরান খানকে নিয়ে দলের মধ্যে টানা হেচড়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জেরুজালেমে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযানে ৩ ইসরায়েলি নিহত, আহত ৬। ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দাসে ২ ফিলিস্তিনির শাহাদাত পিয়াসী হামলায় ৩ ইহুদিবাদী ইসরায়েলি নিহত এবং ৬ ইহুদিবাদী আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আজ সকালে ফিলিস্তিনের অধিকৃত বাইতুল মোকাদ্দাসের অবৈধ উপশহর রামুত এই ২ জন ফিলিস্তিনি একটি গাড়ি থেকে নেমে গুলি চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা গেছে ২ ফিলিস্তিনি সংগ্রামীর একজনের হাতে ছিল M16 অ্যাসল্ট রাইফেল এবং অপর সংগ্রামীর হাতে ছিল একটি হ্যান্ডগান। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে ২ ফিলিস্তিনিকে বহন গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গোলাবারুদ পাওয়া গেছে। যে ২ ফিলিস্তিনি ওই অভিযান চালিয়েছে তাদের একজন হলেন ৩৮ বছর বয়সী মুরাদ নিমর, আর অপরজন হলেন ৩০ বছর বয়সী ইব্রাহিম নিমর। ইসরায়েলি নিরাপত্তা সংস্থা শিন বেট বলছে, ইসরায়েলি বাহিনী ওই ২ ফিলিস্তিনিকে হত্যা করেছে। নিহত ২ জনই হামাসের সদস্য। এর আগে তারা ইসরায়েলে কারাবন্দী ছিলেন। দখলদার বাহিনী ওই ঘটনার পরপরই ২ শহীদের বাড়িতে হামলা চালিয়ে তাদের পরিবারের কয়েকজন সদস্যকে গ্রেপ্তার করেছে। হামাসের দায়িত্ব স্বীকার। এদিকে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বাইতুল মোকাদ্দাসে শাহাদাত পিয়াসী হামলার দায়িত্ব স্বীকার করেছে। সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, আমরা আমাদের শহীদ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে দৃঢ়তার সঙ্গে বলছি, দখলদার ইহুদিবাদীদের নজিরবিহীন অপরাধের স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে যেসব অপরাধের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে হামাস উল্লেখ করেছে তার মধ্যে রয়েছে গাজার উপর নৃশংস গণহত্যা, জেনিনে শিশু হত্যা, কারাগারে ফিলিস্তিনি বন্দীদের অধিকার লঙ্ঘন এবং মসজিদুল আকসায় নামাজে বাধা দেওয়া সহ ওই পবিত্র স্থানের অবমাননা। সূত্র পার্স টুডে। তবুও লাশ নেয়নি ইসরায়েল। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রতিদিন হামাসের ১০ বন্দির বিনিময়ে ইসরায়েলের ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা। প্রথম ৬ দিন এই নিয়মই কার্যকর ছিল, কিন্তু সপ্তম দিনে তথা বৃহস্পতিবার চিত্রে ভিন্নতা দেখা গেল। হামাস মুক্তি দিয়েছে ৮ জনকে আর ইসরায়েল দিয়েছে ৩০ জনকে, অর্থাৎ হামাস নির্ধারিত ২ জনকে কম মুক্তি দিয়েছে। ইসরায়েল কেন ২ জন কম নিল, আর চুক্তি অনুযায়ী কেন ২৪ জনকে না দিয়ে ৩০ জনকেই দিল মুক্তি? ইসরায়েল হামাস যুদ্ধবিরতি নিয়ে বৃহস্পতিবার ভয়াবহ অচলাবস্থার সৃষ্টি হয়েছিল। প্রাথমিক চুক্তি অনুযায়ী প্রতিদিন যুদ্ধবিরতিতে হামাস ১০ জন বন্দীকে মুক্তি দেবে, বিনিময়ে ইসরায়েল এর ৩ গুণ তথা ৩০ ফিলিস্তিনিকে মুক্তি দেবে। বৃহস্পতিবার নতুন এক দিনের যুদ্ধবিরতির সময় হামাস ৮ ইসরায়েলি এবং ২ লাশ ফেরত দিতে চায়, কিন্তু ইসরায়েল লাশ দুটি গ্রহণ করতে চায়নি। পরে যে সমঝোতা হয় তাতে বলা হয় যে হামাস ১০ ইসরায়েলিকে মুক্তি দেবে। তবে হামাসের হাতে এই পর্যায়ে মুক্তি দেওয়ার মতো বন্দী ছিল না। ফলে বুধবার তারা অতিরিক্ত যে ২ জন রুশ ইসরায়েলি নারীকে মুক্তি দিয়েছিল শুভেচ্ছার নিদর্শন হিসেবে, সেটাকে যুদ্ধবিরতির মুক্তি হিসেবে গণ্য করা হয় এবং এর মাধ্যমে ১০ জনের কোটা পূর্ণ করা হয়, কিন্তু তারা লাশ দুটি গ্রহণ করেনি। ফিলিস্তিনি বন্দীদের বাসে ইসরায়েলের টিয়ারশেল নিক্ষেপ। যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিন ইসরায়েল। চুক্তির শর্তানুসারে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি। তবে কারাগার থেকে বের করে আনা এসব ফিলিস্তিনি বন্দী বহনকারী বাসেও টিয়ারশেল নিক্ষেপ করেছে ইসরায়েলি সেনারা। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনি ফটো সাংবাদিক ইসাম রিমাওয়াই ফিলিস্তিনিদের বাসে হামলার ঘটনার প্রত্যক্ষদর্শী। তিনি এ ঘটনার ছবিও তুলেছেন। তিনি জানান, ইসরায়েলের অফার কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়ার আগে কারাগারের বাইরে ইসরায়েলি সেনা মোতায়েন করা হয়। রামাল্লা থেকে তিনি আল জাজিরাকে জানান, বন্দীদের নিয়ে বাসটি ছেড়ে যাওয়ার সময় সেনারা তাদের লক্ষ্য করে টিয়ারশেল ছুড়েছে। এ সময় বাসে থাকা বন্দীদের শ্বাসকষ্ট শুরু হয়।
তাদের হামলার কারণে চালক বাসটি থামাতে বাধ্য হন। পরে রেড ক্রসের সদস্যরা গিয়ে তাদের সহযোগিতা করে। ফিলিস্তিনি ওই সাংবাদিক বলেন, হামলার কারণে রেড ক্রসের মেডিকেল টিম বাসের ভেতরে প্রবেশ করে। আমাদের কাছে যেসব প্রমাণও রয়েছে। ইসরায়েলি সেনারা এসব করছে কারণ তারা চায় না যে বন্দীরা মুক্তি পায়, সেখানকার জনগণ এটি উদযাপন করুক। শুক্রবার ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া এক ব্যক্তি সেখানকার অবস্থা তুলে ধরেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি কারাগারে প্রতিদিন কর্তৃপক্ষ তাদের উপর তাণ্ডব চালাতো, এমনকি কারাগারে তারা কারাগারের মারধরের শিকার হয়েছেন। তিনি বলেন, কারাগারে ইসরায়েলিরা তাদের ঠিকমতো খাবারও দেয়নি। আবু মাডি আফার কারাগারে বন্দী ছিলেন। তিনি জানান, তিনি সেখানে আহত হয়েছিলেন। হাসপাতালে তাকে কোনো ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়নি। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ হামলায় ফিলিস্তিনে প্রায় 15,000 লোক নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন 1,200 লোক। এমন পরিস্থিতিতে গত শুক্রবার থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ইসরায়েল। প্রথমে 4 দিন, এরপর 2 দিন এবং সবশেষ 1 দিন এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হয়েছে। গাজা নিয়ে আবারও ইসরায়েলকে তুলোধুনো করলেন স্পেনের প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে দখলদার ইসরায়েলকে আবারও তুলোধুনো করলেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরায়েল আন্তর্জাতিক আইন মানছে, এ ব্যাপারে তার সত্যিকারের সন্দেহ রয়েছে। পেদ্রো বলেন, যেসব ভিডিও আমরা দেখছি এবং যেভাবে শিশুদের মৃত্যু বাড়ছে, আমার সত্যিকারের সন্দেহ রয়েছে ইসরায়েলের আন্তর্জাতিক আইন মানছে। বৃহস্পতিবার স্পেনের রাষ্ট্রীয় টিভি চ্যানেল টিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সানচেজ আরও বলেন, গাজায় আমরা যা দেখছি তা গ্রহণযোগ্য নয়। স্পেনের প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে লজ্জাজনক বিবৃতি হিসেবে অভিহিত করেছে দখলদার ইসরায়েল। সানচেজের এ বক্তব্যের পর স্পেনের রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে ইহুদিবাদী দেশটি। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন মাইক্রো ব্লগিং সাইট এক্সে দাবি করেছেন, তারা আন্তর্জাতিক আইন মেনেই গাজায় যুদ্ধ করছেন। তিনি বলেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইনে চলে এবং ভবিষ্যতেও আইন মেনে চলবে। এর আগে গত সপ্তাহেও ইসরায়েলের করা সমালোচনা করেন স্পেনের প্রধানমন্ত্রী। তিনি জানান, তাদের নির্বিচার হামলায় গাজা উপত্যকায় নিরীহ সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে। তিনি হুঁশিয়ারির সুরে আরও বলেন, ইসরায়েলের এসব হিংস্রতা শুধুমাত্র আরও হিংস্রতায় বয়ে আনবে। একই সঙ্গে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়েও বলিষ্ঠ মতামত ব্যক্ত করেন। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো বলেন, ইইউ স্বীকৃতি না দিলে স্পেন একাই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে চিন্তা করবে। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যেই 28 অক্টোবর থেকে অবরুদ্ধ এই উপত্যকায় স্থল হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে এই যুদ্ধে সেখানে 15,008 শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 10,000-এর বেশি শিশু ও নারী, আহত হয়েছেন আরও 30,000-এর বেশি মানুষ। সূত্র রয়টার্স, আল জাজিরা। নির্বাচনে পরাজয়ের সম্ভাবনা বাইডেনের। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রায় নিশ্চিতভাবেই ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি। তবে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প তার নিজের প্রতারণা এবং গণতান্ত্রিক বিরোধী প্রবণতা থেকে জন্ম নেওয়া আইনি সমস্যার মুখোমুখি। সুতরাং পরের বছর নির্বাচনের ফলাফলটি এখনই পরিষ্কার হয়ে যাওয়া উচিত। কিন্তু মার্কিন ইলেকটোরেটগুলো বলছে যে পরিস্থিতি আদতে তা নয়। সম্প্রতি প্রকাশিত নিউ ইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজের জরিপে ফলাফলে দেখা গেছে, বাইডেন 6টি গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যের মধ্যে 5টিতে ট্রাম্পের কাছ থেকে পিছিয়ে রয়েছেন। এনবিসি নিউজের সাম্প্রতিক একটি জাতীয় জরিপেও দেখা গেছে, ট্রাম্প বাইডেনের চেয়ে এগিয়ে রয়েছেন। মার্কিন ভোটারদের অনেকে মনে করেন যে স্পষ্ট ত্রুটিগুলো সত্ত্বেও ট্রাম্প খুব একটা খারাপ নন। এমনকি তিনি ক্ষমতায় থাকাকালে যা করেছিলেন তা ক্রমবর্ধমানভাবে ইতিবাচক হিসাবে স্মরণ করা হচ্ছে ওয়াশিংটনে এবং আন্তর্জাতিক অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টি করার পরেও। সাধারণভাবে যারা বাইডেন সরকারের প্রতি আস্থা হারাচ্ছেন তাদের জন্য ট্রাম্প আমলের দুঃস্বপ্নের দিনগুলো একরকম ধোঁয়াশা হয়ে উঠছে। ট্রাম্প এখন হোয়াইট হাউসে ফিরে তার দেশ এবং সরকার গঠনের পরিকল্পনার বিষয়ে আরও খোলামেলা হয়েছেন। তবুও কিছু আমেরিকান এ হুমকিটিকে আমলে নিচ্ছেন না, তাই স্পষ্টতই ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা মনে করেন, দেশ যখন ট্রাম্পের একটি মেয়াদে টিকে ছিল, তখন আরেক মেয়াদেও টিকে থাকতে পারবে। ইমরান খানকে নিয়ে দলের মধ্যে টানা হেঁচড়া। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে টানা হেঁচড়া। বর্তমানে আদালতের রায়ে কারাগারে রয়েছেন ইমরান খান।
এমন পরিস্থিতিতে তিনি দলের চেয়ারম্যান পদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ও ইমরান খানের আইনজীবী শের আফজাল খান। তবে আফজাল খানের দাবিকে উড়িয়ে দিয়েছে পিটিআই। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পিটিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি শের আফজাল খান মারওয়াত জানিয়েছিলেন, দলের চেয়ারম্যান পদের জন্য আসন্ন দলীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না ইমরান খান। তবে এক বিবৃতিতে আফজালের এই দাবি অস্বীকার করে পিটিআই। প্রতিবেদনে বলা হয়েছে, আফজালের দাবি অস্বীকার করে দেওয়া বিবৃতিতে সরাসরি তার নাম নেয়নি পিটিআই। তবে বিষয়টি স্পষ্ট যে পিটিআইয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম বিবৃতিটি আফজালের দাবিকে কেন্দ্র করেই দেয়া হয়েছে।